নমস্কার, আমি মেঘ আর তোমরা শুনছো সারপ্রাইজিং টেলস। সারপ্রাইজিং টেলসের সমস্ত গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল। পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলো না যেন। আচ্ছা, তোমরা গল্প শুনছো কিন্তু কমেন্ট করছো না কেন বলো তো? এতে কিন্তু আমরা কষ্ট পাচ্ছি। গল্প শোনো, গল্প ভালো লাগলে কমেন্ট করো, এবং না ভালো লাগলে সেটাও আমাদেরকে জানাও। কিরকম গল্প তোমরা চাইছো সেটা কমেন্ট করো। আর যে গল্পটা শুনছো সেই গল্পটায় কি কি খামতি ছিল সেটাও আমাদেরকে জানিও। তাহলে করবে তো কমেন্ট? সাবস্ক্রাইব করার কথা তো বলতে হবে না, ওটা তো মনে আছে নিশ্চয়ই। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতেই হবে, নাহলে কিন্তু সমস্ত গল্পের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছবে না। আচ্ছা, পাপ করে কেউ কি নিশ্চিন্তে বেঁচে থাকতে পারে, নাকি তার বেঁচে থাকার সঙ্গে সেই পাপের বোঝাও জড়িয়ে যায়? আমাদের আজকের গল্প এই রকমই একটা পাপের ঘটনাকে কেন্দ্র করে। গল্প পাঠে আমি মেঘ, এবং গল্পের অন্যান্য চরিত্রে রয়েছেন দিব্যেন্দু, মহুয়া, রাজ, তানিশা, পিয়ালি, বর্ণালী এবং দেবস্মিতা। শুরু হচ্ছে আজকের গল্প, সংযুক্তা সিংহ রায়ের কলমে অতৃপ্ত বাসর। ঘড়ির কাঁটায় তখন রাত 11:30। তবে আজকে শীতটা একটু বেশি পড়েছে। অঘ্রাণে এতটা ঠান্ডা থাকে না। সারাদিনের ক্লান্তির কারণেই আজ যেন ঘুমটা একটু বেশি গভীর সুদীপের। হঠাৎ একটা দমকা হাওয়ায় ক্যাঁচ শব্দে খুলে গেল সুদীপের ঘরের পুরনো কাঠের দরজাটা। একটা হিম শীতল বাতাসের প্রবেশ হলো ঘরের মধ্যে। দরজাটা আবার দরাম শব্দে বন্ধ হয়ে গেল। সুদীপের ঘুমটা ভেঙে গেল। সুদীপ চোখ খুলেই আঁতকে উঠল দৃশ্যটা দেখে। একটা বিভৎস ঝলসানো পা সুদীপের মুখের সামনে ঝুলছে। একটা ঝলসানো নারী শরীর, সিলিং ফ্যানের সঙ্গে একটা শক্ত দড়ি দিয়ে তার গলাটা আষ্টে পৃষ্ঠে জড়ানো। ফাঁস পড়া অবস্থায় ঝুলছে সেই দেহ। স্থির চাহনিতে তাকিয়ে আছে সুদীপের দিকে। সুদীপ এক ঝটকায় এসে পড়ে মাটিতে। চিৎকার করে ওঠে সুদীপ। গলা কাঁপতে থাকে সুদীপের। একটা সদ্য জন্মানো বাচ্চার কান্নার শব্দ আসতে থাকে সুদীপের কানে। সুদীপ কাঁপতে থাকে। সুদীপের মা দৌড়ে এসে দরজাটা এক ধাক্কায় খুলে দেয়। ঘরের আলো জ্বলে ওঠা মাত্রই সুদীপ দেখে, কই, সে তো নেই। সেই নারী মূর্তি মিলিয়ে গেছে অন্ধকারে। সুদীপের মা বলে ওঠে, কি হলো রে, চেঁচালি কেন তুই? আমি কি আমি আমি করছিস? ওখানে 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 কি ওখানে? উফ, রাত দুপুরে যত জ্বালা আমার। ধীরে খোকা ভূতের ভয় মরছে। হ্যাঁ গো, শুনছো? সুদীপের বাবার উদ্দেশ্যে ডাক দিল ওর মা। সুদীপের মা আবার বলল, বলি কানে কি কথা যায় না? যত মরার ঘুম কি তোমাদেরই ভগবান দিয়েছে? আর আমি এই বাতের ব্যথায় দু চোখের পাতা এক করতে পারি না। শেষের কথাটুকু আক্ষেপ করেই মিহিয়ে যাওয়া গলায় বলল সুদীপের মা। সুদীপ মেঝের এক কোণে স্তব্ধ হয়ে বসে, যেন দৃশ্যটা সে ভুলতে পারছে না। এইরকমই দৃশ্য সুদীপ এর আগেও কি দেখেছে? কার সঙ্গে মিলছে তবে এই নারী মূর্তির অবয়ব? এসব ভাবছে সুদীপ। সুদীপের মা আরও জোরে এবার চেঁচিয়ে উঠল, আরে শুনতে পাচ্ছ? চেঁচিয়ে তো মুখে একেবারে রক্ত উঠে গেল। সুদীপের বাবা উঠে এলেন ঘুম চোখে। এসেই হাই তুলে বললেন, কি হলো? হ্যাঁ, মানে রাত বিরেতেও কি তোমার কোকিলের ডাক শুনতে হবে? তা তো হবেই। রাত বিরেতে তোমার কচি ছেলে ভয়ে মরবে, আর আমার কি করার আছে? সারাক্ষণ শুধু ভয়ে মরছে। হ্যাঁ হ্যাঁ, কিসের কিসের ভয়? কি জানি ছাতার মাথা কি স্বপ্ন দেখেছে কে জানে, বলতেই তো পারছে না। শোনো, তুমি ওর কাছে শুয়ে পড়ো, আমি যাই বাবা। উফ, হাঁটুগুলো নিয়ে উঠতেও পারছি না। চলে যায় সুদীপের মা। সুদীপ আর সুদীপের বাবাও
ঘুমিয়ে পড়ে। পরদিন সকাল হয়, নতুন সকাল। আজকের দিনটা একটু আলাদা। আজ 8ই অগ্রহায়ণ, বুধবার। সুদীপ আর নয়নার আশীর্বাদ। সারাদিন কেটে গেল হই হুল্লোড়ে। সুদীপ আর নয়নার বিয়ের আর দিন 15 বাকি। এ বিয়ে প্রেমের না হলেও কয়েকদিনের মধ্যেই ওদের মধ্যে সূচনা হয়েছে প্রেমের। ওদের লাজুক হাসি, জোড়া চাহনি, এইসব দেখে কে বলবে এটা দেখাশোনার বিয়ে? না, তা বলবে না। তবে এটাই সত্যি, 3 মাস আগে হয়েছে ওদের আলাপ। তারপর থেকেই চলছে ওদের বাক্যালাপ। সুদীপ বরাবরই মিষ্টভাষী, কৌতুক প্রিয় রসিক মানুষ, আর দেখতে একেবারে কার্তিক ঠাকুর। অল্প বয়সী সুপুরুষ চেহারায় এমন রসিকে মানুষকে স্বামী রূপে পাওয়া তো পরম আনন্দের ব্যাপার। তাই এক দেখাতেই নয়নার মনে জায়গা পেয়েছিল সুদীপ। এমনকি সুদীপের রূপে গুণে মুগ্ধ হয়েছিল নয়নার পরিবারও। পরিবার বলতে নয়নার বাবা, মা আর দিদি। নয়নার দিদির সূত্রেই ওদের বিয়ের সূত্রপাত ঘটে। নয়নার দিদি ময়নার ননদের ভাসুরের শালীর ননদের ছেলে এই সুদীপ। এক অনুষ্ঠানে নানান কথা ওঠায়, সেখান থেকেই আমদানি হয় নয়নার এই বিয়ের সম্বন্ধ। আর ময়নাও বেশ খুশিতে ডগমগ হয়ে বেসরকারি কোম্পানিতে মোটা মাইনে পাওয়া সুদীপের সঙ্গে নিম্নবিত্ত পরিবারে বড় হওয়া নয়নার বিয়ের তোড়জোড় শুরু করে। বাবা মা আর স্বামী নিয়ে ছোট সুখী সংসার হবে এই ভেবেই নয়নার বাবা মা তড়িঘড়ি ধার দেনা করে মেয়ের বিয়ের কাজে হাত লাগায়। আজই ওদের আশীর্বাদ পর্ব হলো। রাত তখন প্রায় 10:30। ফোনটা বেজে উঠল। বার কয়েক রিং হওয়ার পর গাল ভরা হাসি নিয়ে নয়না ফোনটা ধরল। হ্যাঁ বলো। ও প্রান্ত থেকেও উত্তর এলো বেশ মধুর স্বরেই। কোথায় ছিলে এতক্ষণ? ও মা, কোথায় আবার? কত কাজ আজকে। তোলা কাজ কি? তাহলে কোনে হাত পা গুটিয়ে বসে থাকো? না গো, থাক, তোমার উপদেশে আর কাজ নেই। এখানে হাজারখানা চাকর তো আর নেই। দিদি মায়ের হাতে হাতে কাজ না করলে এত সব মেটে? হাতে হাতে কাজ করে দিতে গিয়ে তো আমার বউয়ের হাতে কড়া পড়ে যাবে দেখছি। না, তা তো হয় না, তাড়াতাড়ি আনতে হচ্ছে তোমায়। যেন ওখানে গেলে হাতে তোলা করে রাখবে। ঠং। দেখো কেমন রাখি, আমার কি 10-12টা বউ? একটা মাত্র, তাও এমন পরীর মতো। তাকে রাজরানী করে রাখবো কোথায় তা নয়। কথাটা আর শেষ করা হলো না সুদীপের। সুদীপের মা ঘরে ঢোকার মুখে বললেন, কাকে রাজরানী করা হবে শুনে? তোর বউকে? এখন থেকেই ফোন দি। বাবা বাবা বাবা, তা সেই গুণবতী ফুলকুমারী তো ভালো তুগুন জানে দেখছি। আসার আগেই রাজরানীর পোস্টটা দখল করে নিয়েছে। আরে আমি বুড়ি শাশুড়ি কি দাসীবাদী করে যাব তোমাদের সংসারে? সুদীপ ফোনটা কেটে দেয় টুক করে। তারপর ওর মাকে বলে, উফ মা, তোমার কি জ্ঞান বুদ্ধি লোপ পেয়েছে? দেখে শুনে কথা বলতে পারো না? বাবা রে বাবা, হ্যাঁ, এখন দেখে শুনে কথা বলতে হবে নাকি তোর কাছে? আচ্ছা চলো তো। রূপের ডালি বউ আসবে আর ছেলে বাপ মাকে খেদিয়ে দেবে না, তাই কখনো হয়? তা বেশ, আগে ভাগেই যখন বুঝিয়ে দিচ্ছ ভালো হলো। কাশি চলে যাব আমরা স্বামী স্ত্রী মিলে, তোমাদের গলগ্রহ হব না। হ্যাঁ, এমন কুলাঙ্গার ছেলে দেখিনি বাবা। মেয়ে ছেলে পেলে বাপ মাকে চায় না। ছি! এসব কথাগুলো বলতে বলতে ঘর থেকে বেরিয়ে যায় সুদীপের মা। সুদীপ অনিচ্ছাকৃতভাবেই হাসে। বরাবরই সুদীপের মা এরকমভাবে কথা বলে, সবসময় একদম মেজাজ আর বাজখাই গলা। ট্যাঁকটাকে কথার চোটে পাড়ার লোকেরা পর্যন্ত অস্থির। সুদীপও বেজার মুখে শুয়ে রইল। মনে মনে ভাবল, কি জানি নয়না শুনতে পেল নাকি খানিকটা। না, তা অবশ্য নয়না শুনতে পায়নি। ঠিক সময় কলটা ডিসকানেক্ট করেছিল সুদীপ। সময়খান সুদীপের আগাগোড়াই ভালো, আর ভাগ্য খুব একটা বিমুখ হয় না সুদীপের। নয়না কিছু বুঝল না ঠিকই, তবে আন্দাজ করল কারোর আগমনের কারণেই ফোনটা রেখেছে সুদীপ। নয়না হালকা হাসল নিজের সামনের সাজানো দিনগুলোর কথা ভেবে। সংসার নামক শব্দের এক অদ্ভুত মহিমা, যা কাউকে স্বপ্ন দেখায়, কাউকে আতঙ্কিত করে, কাউকে বা নিরাশ করে, কাউকে আবার সর্বস্ব পাইয়ে দিয়ে তাকে সংসারের প্রতি ঋণী করে তোলে। সেদিনের পর থেকে সুদীপ ওর বাবার সঙ্গেই রাতে শোয়ে। একা ভয় পায় বলে আজও তাই। সুদীপ শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ল। কেটে গেল রাত।
কালের নিয়মে দিন কাটে। এভাবেই কেটে যায় কয়েকটা দিন। তারপর চিরপ্রতীক্ষিত সেই দিন এসে দাঁড়ায় চৌকাঠে। আজই সেই দিন। বিবাহ সম্পন্ন হল সুদীপ নয়নার। লাল বেনারসি পরা সুশ্রী নতুন বউকে নিয়ে বাসর রাত কাটিয়ে পরদিন সকালে বাড়ি আসে সুদীপ। সুদীপের মায়ের মুখ থেকেও আজ নিমরসের বদলে ঝরে পড়ছে মধু। সুন্দরী বৌমাকে নিয়ে পড়শির কাছে গর্বিত সে, আর সেই গর্বই বারবার নানান কথায় ধরা পড়ছে। সে কখনো তার প্রতিবেশিনীকে বলছে, আজকালকার মেয়ে, তবে ব্যবহারটা খারাপ নয়। দেখলে তো, গোষ্ঠী শুদ্ধ সকলকেই ঝুঁকে পেন্নাম করলো। রান্না বাড়াও জানে শুনেছি, তবে উনুন তাতে গিয়ে ও আর কি করবে? ওরকম সোনার রংখানা তো পুড়ে যাবে তাতে। আমি কালো গুজ্জুটি মানুষ, ও আমি করবো ক্ষণ। চেহারাটা কেমন দেখেছো? বেশ গোলগাল গড়ন, মুখের চিরিটাও বেশ ভালো। আমি তো আগেই বলেছিলাম, আমার সুদীপ অমন রাজপুত্রের মতো দেখতে। রূপের ডালি না হলে অমন বউ আমি আনবো কেন? এসব নানান কথা বলে সুদীপের মা। তবে সবটাই মনের কথা কিনা সেটা সেই জানে। তবে একটা কেলেঙ্কারি নিয়ে সুদীপের মায়ের মন কুকাইছে। ঘটেছে বেশ কয়েকটাই ছোটোখাটো ভুল ত্রুটি, তবে সেগুলো অত গ্রাহ্য করেনি নয়নার শাশুড়ি। তবে এই সাংঘাতিক ঘটনা ঘটেই তো মনটা খারাপ হয়ে গেল সবার। কাল নতুন বউটা পা মুচকে পড়ে গেল, এমন পড়ে গেল যে হাতের শাখাটাই ভেঙে থুড়ি বেড়ে গেল। ভেঙেছে বলতে নেই, সেটা খুব খারাপ ঘটনা। তবু না হয় একটা দুর্ঘটনা হিসেবে ভাবা গেল। পা এমন তার মচকালো, একেবারে সাংঘাতিক, মানে প্রায় ভেঙে যাওয়ার মতনই। ডাক্তার এক্সরে করতে দিল, সম্ভবত হাড়ে চির ধরেছে। নতুন বউটা এসেই এমন আঘাত পেল, তা নিয়ে চিন্তিত সুদীপের পরিবার। বৌভাতের দিন ওর বাড়ির লোক এসে কি বলবে সে যাকে, কিন্তু আজ যেটা হলো সেটা একেবারে অশুভ লক্ষণ। তাই তো বলছে সবাই। অশুভ নয় তো কি? কে কবে দেখেছে কালো কুচকুচে বেড়াল বৌভাতে ভাত কাপড়ে সাজানো থালায় ভাত খাচ্ছে? আর শুধু যে খাচ্ছে তা নয়, আর একটা মরা বেড়ালের দেহ এনে সেই থালায় রেখে তার দেহটা খোবলাচ্ছে। সাজানো থালার ভাতের ওপর রক্তাক্ত কালো একটা বেড়ালের মৃতদেহ আর একটা বেড়াল অদ্ভুতভাবে ছিন্ন ভিন্ন করছে। মাছের মাথাটাও চার পায়ে কোচলে টুকরো টুকরো করছে। বেড়ালটা যেমন হিংস্র দেখতে, আর তেমনি তার আচরণ। কি বিকৃত কুৎসিত শব্দ করছে বেড়ালটা, আর কি কুৎসিত তার চোখের চাহনি। তাড়াতে গেলে হিংস্রভাবে তেড়ে আসছে। রান্নাঘরে তখন সমস্তটা গুছিয়ে রেখে একটু বেরিয়েছিল সুদীপের মা, আর তখনই এই কাণ্ডটা ঘটে। সুদীপের মা রান্নাঘরে এসে এসব দেখে চেঁচিয়ে ওঠে, সর্বনাশ হয়ে গেল রে! হায় রে আমার পোড়া কপাল! হ্যাঁ গো, শুনছো? আরে বাবু, দেখে যা, কে কোথায় আছো গো, দেখো। এই কুচ্ছিত বিড়ালের কাণ্ডটা দেখো। যা যা, বেরো বলছি, বেরো। এই দেখো কেমন তেড়ে আসছে। আচ্ছা তুমি সরো, আমি দেখছি। বিড়ালটা নিজেই চলে যায়। তারপর এদিকে সুদীপের চোখে মুখে যেন ভয়। না, অশুভ সংকেতের ভয় নয়, এ যেন অন্য কোনো ভয়। কোনো মতে সেসব যেন মিটল। আবার নতুন করে থালা সাজিয়ে হলো ভাত কাপড়ের অনুষ্ঠান। সবই ওই কোনো রকমেই হলো। সন্ধ্যায় অনুষ্ঠিত হলো বৌভাতের অনুষ্ঠান। নয়নার বাড়ির লোকজন এসে এসব কাণ্ড শুনে তারাও ভয়ে একাকার। তবু কিছু করার নেই। সুদীপের মা এই ঘটনাগুলো নিয়ে নানান হাহুতাশ করল। আবার গুরুদেবকে জানিয়ে তার বিধান নিয়ে না হয় একটা নারায়ণ পুজো দেবে বাড়িতে, এসবই ভাবনা তার। সুদীপদের বাড়িটা দোতলা, বেশ পুরনো। নিজের ঘরে ওর বাবা মা থাকে। সুদীপের বিয়ে উপলক্ষে যারা এসেছিল তারাও নিজের ঘরগুলোতেই রয়েছে। সে অবশ্য 5-6 জন, বেশি লোকজন নয়। আত্মীয় স্বজন কম হলেও বেশিরভাগ জনই যে যার নিজের বাড়ি ফিরে গেছে। থাকার মধ্যে বয়স্ক লোক 5-6 জন মতো, তারা নিচেই। এদিকে সুদীপের ঘরটা ওপরে। বৌভাতের অনুষ্ঠান শেষ হলো। সমস্ত অনুষ্ঠান শেষ হবার পর নিয়ম মাফিক ফুলশয্যার সময় এসে গেছে। দোতলায় সুদীপের ঘরটাকে ফুল দিয়ে সাজানো হয়েছে। সুদীপ আর নয়না বসে রয়েছে। আজ তাদের একে অপরকে কাছে পাবার
প্রতীক্ষার অবসান ঘটার পালা। ভালোবাসার গন্ধে এই ঘর মেতে ওঠার কথা। একে অপরের চোখের দিকে তাকিয়ে মনের সমস্ত কথা বলে ফেলার কথা। সারা জীবন একসাথে থাকার প্রতিশ্রুতি দেওয়ার পালা আজ। কিন্তু তা তো হলো না। এক নিমিষে বদলে গেল সব। রাত তখন 1:30। সবাই যে যার ঘরে শুয়ে পড়েছে। মন মেজাজ কারোর ভালো নেই, সুতরাং হুল্লোড়টাও একটু কম। নয়না ব্যান্ডেজ বাঁধা পায়ে বসে রয়েছে, সুদীপও রয়েছে পাশেই। নয়না নানান মন খারাপের কথা বলে চলেছে। কেন যে এসব হলো? কি কি আবার যা সব হলো, মনটা বড্ড খচখচ করছে। একটা শুভ দিন এইভাবে নষ্ট। আমার কপালটাই খারাপ। ওসব বলছো কেন? তুমি আর কি করবে? আমাদের হাতে কি কিছু আছে? এসব অ্যাক্সিডেন্ট। সে যাই হোক, তবু বিয়ে তো আর বারবার হবে না। একটা ভালো দিন। আর ওই বিড়ালটা কি ভয়ানক! তুমি দেখেছো ওর দৃশ্য? বিভৎস। আমার হাত পা কাঁপছিল দেখে। সুদীপ যেন গভীর চিন্তায় মগ্ন। নয়নার এসব কথা কানে যাচ্ছে ঠিকই, তবে ওর মন যেন অন্যদিকে। সুদীপ বলল, জীবজন্তুরা কত কি করে, সেটা একরকম। আমার চিন্তা, পাটা তোমার কি হলো? কাল রিপোর্টটা দেখে ডাক্তার কি বলে দেখি। আন্দাজ করছি চিত ধরেছে। এর চেয়ে ভাঙা ভালো ছিল। দিদি বলছিল চির ধরা ভাঙার চেয়ে খারাপ। দেখি কি হয়। তাও এটা নয় অ্যাক্সিডেন্ট। আমিই অন্ধর মতো হাঁটছিলাম, পড়ে গেছি। তুমি ওরকম পড়লে কি করে সেটাই বুঝলাম না। আমিও না। সত্যি বলতে কে যেন মনে হলো ধাক্কা দিল সিঁড়ি দিয়ে নামার সময়। সুদীপ উত্তেজিত হয়ে বলল, কে? সেটা বলনি তো? না, বলিনি। অনেকেই তো ছিল ওখানে। আমি তো কাউকে দেখিনি ওরকম ধাক্কা দিতে। আমি এসব বললে কে আবার কি ভাববে তাদের নামে দোষ দিচ্ছি। বিয়ে বাড়ি একটা, কার কোন কথায় মন ছোট হয়ে যায়, রাগ করে যদি। আর আমি তো চোখে দেখিনি, তাহলে কি বলবো আমি? শুধু মনে হলো একটা ধাক্কা। চুপ করে গেল নয়না কিছুক্ষণের জন্য। তারপরেই বলল, এই তুমি যেন আর কাউকে এসব বলতে যেও না। মাকে তো নয়। কেন? এর মধ্যে ভয়? না, তেমন নয়। জানি যা গলা মায়ের। ও ভয় পেও না, ওরকম সবেতেই করে, স্বভাবের দোষ। তবে মনটা নরম, দেখলে না তোমায় নিয়ে চিন্তায় পড়ে গেছে। কি জানি আমাকে অশুভ অলক্ষণে ভাবছে নাকি। ধর, ওসব সেকেলে কথা, ছাড়ো। এসো শুয়ে পড়ো। নয়না বিছানা থেকে নামতে গেল। সুদীপ বলে উঠল, কি হলো? এই পানি নামছো যে, কোথায় যাবে? একটু বাথরুমে। ও, তা সেটা বললেই হয়। চলো আমি যাচ্ছি। না, থাক। আরে পারবে না, অনেকটা হাঁটতে হবে। হ্যাঁ, অনেকটাই। সুদীপের ঘর থেকে সোজা বেরিয়ে লম্বা বারান্দাটা হেঁটে এলে একদম শেষে তবেই বাথরুম। এতটাই পা নিয়ে নয়না একা যেতে গিয়ে পড়ে যেতেই পারে, তাই সুদীপ সঙ্গে গেল। নয়না বাথরুমের ভেতরে, সুদীপ বারান্দার বাইরে একটা সিগারেট ধরালো। তৎক্ষণাৎ কারেন্টটা চলে এলো। সুদীপ বলল, এই যা। নয়না, আমি এমার্জেন্সিটা আনছি, তুমি থাকো। নয়না শুনতে পেল কিনা কে জানে, সাড়া তো এলো না কোনো। সুদীপ ঘরে এসে মোবাইলের টর্চ জেলে এদিকে সেদিকে এমার্জেন্সিটা খুঁজছিল। ঠিক তখনই সুদীপ আঁতকে ওঠে দৃশ্যটা দেখে। সেই বিভৎস ঝলসানো নারী চেহারাটা পাখায় ঝুলছে, স্থির চাহনিতে চেয়ে আছে সুদীপের দিকে। সুদীপ থমকে দাঁড়িয়ে আছে, দরদর করে ঘামছে সুদীপ। পাখা থেকে ঝুলন্ত দেহটা ধপ করে বিছানার উপরে পড়ল। সুদীপ কাঁপা গলায় বলছে, কে কে তুমি? আবার? সেই ঝলসানো নারীর দেহটা এবার বিছানায় বসে আছে। সুদীপের ঘরের দরজাটা বন্ধ হয়ে গেল দরাম শব্দে। এদিকে নয়না বাথরুমে দরজা খুলে বেরিয়ে সুদীপকে ডাকে, সুদীপ, কি গো, কোথায় গেলে? নয়নার কানে একটা বাচ্চার কান্নার শব্দ ভেসে আসে। নয়না ভালো করে শোনার চেষ্টা করে। নয়না আবার সুদীপকে ডাকে, সুদীপ, কোথায় তুমি?
নয়না ধীরে ধীরে এগিয়ে আসতে থাকে বারান্দা দিয়ে। সুদীপের ঘরের দিকে যত এগিয়ে আসে নয়না, ততই জোরালো হয় সেই সদ্য শিশুর কান্নার শব্দ। দরজার বাইরে নয়না থমকে দাঁড়িয়ে পড়ে। এবার কান্নাটা থেমে যায়। মোবাইলের টর্চের হালকা আলো সারা ঘরে, তাতেই স্পষ্ট সেই দৃশ্য। সুদীপকে যেন বোবায় ধরেছে। ও কিছুতেই কথা বলতে পারছে না, আপ্রাণ চেষ্টা করেও চিৎকার করতে পারছে না। ফুল দিয়ে সাজানো খাটে বসে রয়েছে বিভৎস ঝলসানো চেহারার নারী মূর্তি। খাটের সামনে ঝুলন্ত ফুলের চেনগুলো দুহাতে সরিয়ে মুখটা এগিয়ে এনে সুদীপের দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হেসে ওঠে মহিলাটি। আজ তোর ফুল সজ্জা, তাই না? দাঁত খিচিয়ে সে এক কর্কশ বিশ্রী হাসি, রক্তাক্ত মুখগহ্বর যেন ক্রমশ বাড়তে থাকে। হাঁ করে চেয়ে রয়েছে সুদীপের দিকে। সুদীপের গোঙানির শব্দ ছাড়া আর কিছুই কানে আসছে না। মহিলাটি অদ্ভুতভাবে নেমে এলো বিছানা থেকে। মহিলাটির ঝলসানো চেহারা, গলায় কালশিটে, চোখগুলো কোটরে ঢাকা। মহিলাটি হামাগুড়ি দেবার ভঙ্গিতে এগিয়ে আসছে সুদীপের দিকে। সুদীপ ঘরের এক কোণে সেটিয়ে যায়। মহিলাটি সুদীপের কাছে এসে দু হাত বাড়ায়। তখনই দরজাটা খুলে যায়। দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে নয়না। মোবাইলে টর্চের হালকা আলোয় এই দৃশ্য দেখে চমকে ওঠে নয়না। সুদীপ জড়ানো গলায় বলে, না 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 না, এসো না, এসো না না। কি হচ্ছে এখানে? কি হচ্ছে? তুমি চলে যাও, চলে যাও তুমি। বাচ্চার কান্নার শব্দ পেলাম। সুদীপ, কি হয়েছে? মহিলাটি এবার যেন খিলখিলিয়ে হেসে ওঠে। তারপর বলে, আয়, তুইও আয়। নয়না ঘরে ঢুকে এসে বলে, এ কি সুদীপ? মহিলাটি নয়নার দিকে এগিয়ে আসে একই ভঙ্গিতে। পিছুতে পিছুতে নয়নার দেওয়ালে পিঠ ঠেকে যায়। নয়না ঘর থেকে বেরিয়ে যেতে চায়, ঠিক তখনই পা জড়িয়ে মেঝেতে পড়ে যায় নয়না। মহিলাটি নয়নার মুখের কাছে এগিয়ে এসেছে। নয়না চিৎকার করতে চাইলেও পারে না। মহিলাটি সুদীপের দিকে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে বলে, কিরে, তোকে আগে মারবো না এটাকে? একেই মারি? হ্যাঁ, কিরে তুই দেখ। নয়না থর থর করে কাঁপতে থাকে। তারপর বলে, কে তুমি? কি করেছি আমি তোমার? কেন এভাবে? কথাটা শেষ না করেই কেঁদে ওঠে নয়না। মহিলা এবার বলে, তুই? না না, তুই কিছু করিসনি তো? তোরই পর করেছে। কিরে, বল কি করেছিস আমার সাথে? থাক, আমি বলছি, এই জানোয়ার আমার জীবনটাকে শেষ করে দিয়েছে। কে তুমি? আমি সুচরিতা। আমাকে আমাকে ক্ষমা করে দাও সুচরিতা, ক্ষমা করে দাও আমাকে। কথাটা কাঁপা গলায় বলে কেঁদে উঠল সুদীপ। তারপর সুদীপ বলতে শুরু করলো, আমি অন্যায় করেছি, আমি সেদিন বেঈমানের মতো কাজ করেছি। কেন কেন করেছিস? ভয়ে, লজ্জায়। কিসের ভয়? বলো সুদীপ, কি করেছো তুমি? 2 বছর আগের কথা। আমি আমি একদিন সুচরিতাকে দেখি। আগেও চিন্তা, তবে সেদিন আমার এক বন্ধু সুমনের বাড়িতে ওকে দেখি। সুমন, কি রাজিস? ভিতর থেকে ওর বউ বিপাশা বেরিয়ে এসে বলল, কে? ও সুদীপ দা, এসো, ও ভিতরে আছে। আমার সঙ্গে সেদিন আলাপ হয় সুচরিতার। তারপর আরেকদিন বিপাশার, সুমন, সুচরিতা আর আমি একসাথে একটা মন্দিরে ঘুরতে গিয়েছিলাম। সেদিন অনেক কথা হলো। সেদিনই সুচরিতার বিষয়ে সমস্তটা জানলাম আমি। আমি আর সুচরিতা হাঁটছিলাম মন্দিরের পাশেই। কত গাছপালা ঘেরা শান্ত পরিবেশ। জায়গাটা কি শান্ত, তাই না? হ্যাঁ, বেশ নিরিবিলি। কতদিন পর বেরোলাম। কেন? এমনি। আচ্ছা, তুমি করোটা কি?
কি আবার করব? মানে কিছুতে ব্যস্ত থাকলে সময় কাটে, এই আর কি। আমি আর কি পারি যে করব? আর তাছাড়া এই চলছি, হাঁটছি, ঘুরছি, কথা বলছি, এই তো অনেক। ধুর, এছাড়া কি আর কিছু নেই? জীবনটা কি চলছি হাঁটছি করে কাটে? আর জীবন, এই জীবন থাকার থেকে না থাকাই ভালো। কেন? এই বয়সী মনে চিন্তা? প্রেম ট্রেম করতে নাকি? কেটে গেছে? তা করতাম। কাটলো কেন? কাটেনি তো। মানে? বিয়ে করেছিলাম আমরা। বলো কি? বিয়ে করে বসে আছো? শাখা সিঁদুর? বাঙালি নয়? মানে কে? তোমার বর বাঙালি নয়? তাকে বাড়িতে রেখে দিব্যি ঘুরছো আর শোক পালন করছো? ভালোই। হ্যাঁ, সেই তো ভালো তো বটেই। কি হলো, হাসছো? আর কি হবে? তুমি তো বললে না? কি? তোমার বরের কথা। সে জেলে। তাই? সে বিয়ে করা জেলে যাওয়া একই ব্যাপার। সুচরিতা ছলছল চোখে আকাশের দিকে তাকিয়ে চুপ করে রইল। তারপর বলল, প্রায় 1.5 বছর হয়ে গেল ও এখনো জেলে। কেন? একটা ক্রিমিনালকে এভাবে বিয়ে করে জীবন নষ্ট করার কি কোনো মানে হয়? না, ও ভালো। আমি তখন ক্লাস 8-এ পড়ি। সেই থেকে আমাদের প্রেম। মাধ্যমিকটা কোনো রকমে দিয়েই আমরা বিয়েটা করে ফেললাম। পড়াশোনা আমার হতোও না। পলাশ মানে আমার বর ড্রাইভার ছিল। ইংলিশ মিডিয়ামের স্কুলের বাচ্চাদের গাড়ি চালাতো। ওর না মা বাবা নেই, ও ঠাকুমা ছিল শুধু। আমরা আমরা হঠাৎ মন্দির থেকে বিয়ে করে নিলাম। তারপর আমার বাবা মা তো মানলই না, কিন্তু তাও না, আমাদের সংসার বেশ চলছিল। পলাশ আমাকে আগাগোড়াই খুব ভালোবাসতো, আর বিয়ের পর তো আরও বেশি। 1 বছরের মাথায় আমাদের বাড়ি থেকে মেনে নিল। তারপর আমার বাপের বাড়ির যাতায়াত শুরু হলো। পলাশকেও বাবা মা বেশ ভালোই বাসতো। বিয়ের 2 বছর কাটলো, ভালোই ছিলাম, কিন্তু হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট। কথাটা বলেই কেঁদে উঠল সুচরিতা। পলাশ বেঁচে নেই? এই যে বললে জেলে? জেলেই আছে। ও যে গাড়িটা চালাতো তাতে 12টা বাচ্চা থাকতো। একদিন স্কুল যাওয়ার সময় গাড়িটা যাচ্ছে তাই ভাবে ব্রেক ফেল করে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। গাড়িটা রাস্তার ধারের একটা পানার ডোবাতে উল্টে পড়ে, আর 7-8 বছর বয়সী বাচ্চা ছিল গাড়িতে। 3টে বাচ্চার অবস্থা কোনো রকম ছিল, পরে তারা বেঁচে যায়, কিন্তু বাকি 9টা বাচ্চা ওখানেই শেষ। শুনেছিলাম ওই পাঁকে মুখ গুজে পড়ে থেকে কেউ মারা গেছে, কেউ বা আবার। কথাটা শেষ করতে না পেরেই কেঁদে ফেলে সুচরিতা। ইস, কতটা কষ্ট। কিন্তু কিন্তু বিশ্বাস করো, ওর কোনো দোষ ছিল না, গাড়িটার জন্যই। আচ্ছা, এই ঘটনাটা কি খবরে দেখাচ্ছিল? হ্যাঁ। কোন একটা নেতার ছেলেও ছিল ওই গাড়িতে, মারা গিয়েছিল। হ্যাঁ। তারপর? পলাশ বেঁচে ছিল, ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, তারপর তো কোর্টে, তারপর জেল হয়। কিছু করা গেল না? মানে ওর তো দোষ ছিল না। সে আর কে বুঝবে। যাক, সে হলো। আমি দেখা করতে যেতাম ওর সাথে মাঝে মাঝে, কিন্তু ও নিজেই বারণ করে দিল। বলো, এভাবে তোমার জীবন নষ্ট করো না, আমার আশায় আর কতদিন থাকবে, নিজের মতো করে বাঁচো। ওর ঠাকুমা মারা গেল 3 কয়েকের মধ্যেই। আমি আর ওই বাড়িতে একা কি করব? চলে এলাম বাবা মায়ের কাছে। এই তো 1 বছর হয়ে গেল, এখানেই আছি। ওহ, কত কি ঘটে জীবনে। তা ঘটে। তাহলে আর যাও না পলাশের কাছে দেখা করতে? না, জোর করে যেতাম। শেষের দিকেও একরকম জোর করলো আমায়, বললো আর না যেতে। আমি শুনলাম ওর কথা। আমার মা বলল, শাখা সিঁদুর পরে কি হবে, ওই তো 2 দিনের বিয়ে। খুলে ফেললাম, সবার সব কথা শুনলাম, কিন্তু আমার মন মানে না। হাজার হোক,
একটা বিয়ে তো 2 বছর হলেও সংসার তো করেছি, ভালো তো বেসেছি। সব কি ভোলা যায়? সব কি মিথ্যে হয়ে যায় এতটাই সহজ? কান্নায় বুঝে আসে সুচরিতার গলা, গাল বেয়ে গড়িয়ে পড়ে নোনা জল। কাঁপা ঠোঁটটা দাঁতে চেপে ওড়না দিয়ে চোখটা মুছে নেয় সুচরিতা। সমস্তটা শুনে সুদীপ থমকে যায়। এতটা কষ্ট বুকে চেপে রেখেছে মেয়েটা, এত শক্তি। সুদীপ তাকিয়ে দেখে আর অবাক হয়। সেদিন এইটুকুই। তবে এরপর ফোনে মেসেজে আলাপ চলতে থাকে সুদীপ আর সুচরিতার। ধীরে ধীরে ওরা একে অপরের বন্ধু হয়ে ওঠে। মনে মনে হয়তো ভালোবাসতেও শুরু করে সুদীপ। কিন্তু সুচরিতা, সে কি ভালোবেসেছিল সুদীপকে সেটা স্পষ্ট নয়। তবে একটা অবলম্বন হিসেবে কাছে পেয়েছিল সুদীপকে। নিতান্তই বন্ধুত্বের সম্পর্ক ছিল সেটা। একদিন সুদীপ নানান কথার মাঝে বলে ফেলে মনের কথাটা। একটা কথা বলবো? হ্যাঁ, বলো। আমি আমি তোমাকে ভালোবাসি সুচরিতা। ও ও মানে? তুমি তুমি বাসো না? আমার সাথে থাকতে চাও না? আমার ভালোবাসা উচিত নয়, বলা ভালো এত স্বপ্ন দেখা উচিত নয়। কেন? না, এটা হয় না। তোমার পরিবার আছে, তারা আমাকে মানবেন কেন? মানামানি তো কিছু নেই, ওসব আজকাল কত কি হয়। আর একবার কি ঘটেছে সে নিয়ে পড়ে থেকে কি বাকি জীবনটা নষ্ট করবে নাকি? আমি তো তোমাকে ভালোবাসি। সত্যি? হ্যাঁ, সত্যি। সুচরিতা সেদিনের পর থেকে শুধু ভেবেছে, এত খুশি, এত সুখ, সব সত্যি। সত্যি কি এবার সব ভালো হবে? সুদীপ ভালোবাসে তো ওকে, সুদীপ তো ওকে ভালোবাসে, তাহলে আর চিন্তা কি? তবু কোথায় যেন আটকায় সুচরিতা। এখনো তো পলাশ ওর স্বামী, সামাজিকভাবে বিয়ে হয়েছিল, সংসার তো 2 বছর করেছে। আর তাছাড়া এতদিন কেটে গেলেও পলাশের প্রতি কি টান নেই? সব স্মৃতি কি মুছে গেছে মন থেকে? না, সবই রয়েছে মনের গোপনে। তবে সেই সব অনুভূতিকে পরম যত্নে মনের চিলে কোঠায় তুলে রেখেছে সুচরিতা। আজও বিয়ের তারিখটা এলে সুচরিতার মনটা ভারী হয়ে যায়। নিজেদের ছবিগুলো সবার আড়ালে কতবার লুকিয়ে দেখেছে, কত রাত কেঁদেছে, তবু জীবন তো থেমে থাকে না। কতদিন পলাশকে দেখেনি সুচরিতা। পলাশ চায়নি বলি, অবশ্য আরও একজন চায়নি, সুচরিতার মা। সুচরিতার মা বারবার বলেছে সব ভুলে নতুন করে শুরু করতে। ইদানিং সুদীপের সঙ্গে বন্ধুত্ব সম্পর্কেও মা জেনেছে। কথায় কথায় প্রশ্ন করে সুদীপের বিষয় সব জেনেছে। এই তো সেদিন সুচরিতার মা বলছিল, হ্যাঁ রে, সুদীপ ছেলেটা তো বেশ ভালোই মনে হয়, তোকে কিছু বলে না? কেন, কি বলবে? না মানে এত ঘনিষ্ঠতা, তাই আর কি। তা বিয়ে টিয়ে নিয়ে বলেছে কিছু কখনো? মা, আমরা বন্ধু। থাক, জানা আছে। শোনো, আমি তোমার পেটে জন্মাইনি, তুমি আমার পেটে জন্মেছ, সব বুঝি। ভালো কথা বলছি, এরকম না ঘুরে বেরিয়ে বিয়েটা করো। আর কতদিন জ্বালিয়ে পুড়িয়ে মারবে বাপ মাকে? লোকে তো কথা শোনাতে ছাড়ে না। একটা যাচ্ছে তাই ছেলেকে তো বিয়ে করলে, ওই বিয়ের কোনো মানে আছে নাকি? তার চেয়ে দেখো একে বিয়ে করে সংসার করতে পারো কি না। নিজের তো আর কিছু করার মুরদ নেই, লেখাপড়াটাও তো করনি, সারা জীবন তো আর আমরা বেঁচে থাকবো না। সুচরিতা চুপ করে শোনে। এর উত্তরে কিছু বলার ভাষা নেই ওর। নিজেকে দোষী ভাবতে ভাবতে বুক ফেটে কান্না আসে সুচরিতার। সেদিনই ও ঠিক করে সুদীপকে বিয়ে করার জন্য রাজি করাতেই হবে। তারপর যা হবার হবে। ওর বাড়ির লোক কথা শোনাবে, তা শোনাক। এখনই বা কম কি শুনতে হয় ওকে? সেদিন থেকে সুদীপের ঘনিষ্ঠতা আরও বাড়তে থাকে। একটু একটু সুচরিতাও স্বপ্ন দেখে বিয়ের। সুদীপ তখন ভালো চাকরি পায়। এদিকে সুচরিতা আর সুদীপের সম্পর্ক তখন অনেক দূরে গিয়েছে। ইদানিং সুদীপ ব্যস্ত হয়ে পড়েছে অনেকটাই। সুচরিতা বিয়ের কথা বললে এড়িয়েও গেছে সুদীপ। বলেছে এই নতুন চাকরি কটা দিন যাক, তারপর বাড়িতে বলাটাও একটু চাপের। হুট করে তো আর বলা যায় না। সুচরিতার অপেক্ষা করতে আপত্তি ছিল না, ও বেশ খুশিই ছিল।
স্বপ্নের নৌকোয় ভেসে যাচ্ছিল, কিন্তু হঠাৎই সুচরিতা টের পায় ওর শরীরে একটা নতুন প্রাণের উপস্থিতির। ওর শরীরে সুদীপের ভালোবাসার চিহ্ন বেড়ে উঠেছে। সুচরিতা আনন্দ, ভয়, সংশয় সমস্ত কিছু অনুভূতি নিয়ে ডাক্তারের কাছে যায়। না, সুদীপ তখনও জানে না এসব ঘটনা, বিপাশাই জানতো এসব। বিপাশার সাথেই একদিন সকালে ডাক্তারের কাছে যায় সুচরিতা। 3 মাসের অন্তঃসত্ত্বা সুচরিতা। বিপাশা বলে তাড়াতাড়ি এ বিষয়ে সিদ্ধান্ত নিতে, সুদীপের সঙ্গে কথা বলতে। যথারীতি সুদীপ অফিসে ফোনটা ধরেই বলল, বলো। ব্যস্ত আছো? ব্যস্ত থাকাটা স্বাভাবিক, অফিসে তো আর ক্যারাম খেলতে আসেনি। বলো। একটু কথা ছিল। আজকে ডাক্তারের কাছে গিয়েছিলাম। কেন, শরীর খারাপ, জ্বরটা নাকি? না, গাইনোকোলজিস্টের কাছে গিয়েছিলাম। মানে কি বললো? বলল 3 মাস। কি পাগল টাগল নাকি? ইয়ার কি মারছো? না, সত্যি। যত সব ফালতু ঝামেলা। ওষুধপত্র দিল? কিসের? আর সেসব এখনো দেয়নি, ইউএসজি করতে দিয়েছেন। ওসব করে কি হবে? তুমি কাল গিয়ে এসব ঝামেলা মেটাও, আমি টাকা পাঠিয়ে দেবো। মানে আমি চাই না তো এসব। তোমার বাড়িতে কথা বলো না। কি খেপেছ নাকি? হ্যাঁ, হাসছো? মাথা খারাপ তোমার? মামার মেয়ে নাকি? আশা করো কি করে এত? কি তাহলে? তুমি তো বলেছিলে। কি বলেছি? এই বাজে বকো না তো, রাখো। হ্যালো হ্যালো, দাঁড়াও। হ্যালো হ্যালো, রেখো না, দাঁড়াও। উফ, বলো। তুমি আমাকে বিয়ে করতে চাও না? বিয়ে? কি বিয়ে আর বিয়ে? উফ, এক কথা। ওসব আমার দ্বারা এখন হবে না। তোমার কি একবার বিয়ে করে স্বাদ মেটেনি? এই তো দিব্যি আছো। এভাবে থাকবো কতদিন? হাসাও মাঝে মধ্যে তুমি। দেখো, ঢং করো না কিন্তু। হ্যাঁ, এসব বাচ্চা কাচ্চার ঝামেলা হাঁটাও, আর মাথা দেখে বিয়ের ভূতটা নামাও। সুচরিতা কেঁদে ওঠে। কি তুমি কি বলছো? তুমি জানো তুমি আমাকে ভালোবাসোনি? এভাবে আমাকে? ছি! এই এসব নাটক বন্ধ করো তো। নাটক? সেটা তো এতদিন তুমি করেছো আমার সাথে। আমি এখন কি করব? আমি তো তোমার জন্যই। কি আমার জন্য? নিজের শখ ছিল সেটা বলো। হ্যাঁ ছিল, শখ স্বপ্ন সব ছিল। সংসার করার স্বপ্ন দেখিয়েছো তুমি। স্বপ্ন দেখতেই থাকো, আমার কাছে এসবের জন্য অত ফালতু সময় নেই, ঠিক আছে? আমার সঙ্গে এরকম করো না প্লিজ। দয়া করে আমাকে একটু বোঝার চেষ্টা করো। আমার এভাবে বেঁচে থাকা সম্ভব নয়। আমি কোথায় যাব? আমি কাকে কি বলবো? আমি তো চাই বাচ্চাটা। তুমি তো বলেছিলে তুমিও চাও আমার সাথে থাকতে। বাচ্চা যখন সম্ভব নয় তো মরো, আর বাঁচতে চাইলে বাচ্চাটার ঝামেলা মেটাও। ওসব ফালতু ঝামেলা আমি নেই, ওকে? কবে কি বলেছি ওসব ভুলে যাও। নাকি কান্না বন্ধ করো। এই রাখো তো ফোনটা। ফোনটা কেটে যায় সুদীপের। সুচরিতা স্তব্ধ হয়ে বসে আছে, অঝরে চোখ বেয়ে জল পড়তে থাকে। তখন বিকেল 4টে। ঘরের বাইরে থেকে সুচরিতার মা বলে, কি রে শোন, আমি একটু তোর দিদার কাছে যাচ্ছি। শরীরটা খারাপ শুনলাম, দেখে আসছি। তুই গেটটা বন্ধ করে দে তো। তোর বাবার ফিরতে ফিরতে 9টা বাজবে। আমিও ওই 8টা নাগাদ চলে আসবো। তুই শুধু সন্ধেটা দিয়ে দিস একটু, আর এদিক ওদিক চলে যাস না যেন। আমি আসছি রে। কথাগুলো বলে চলে যায় সুচরিতার মা। কথাগুলো সুচরিতার কান অবধি পৌঁছেছিল কিনা কে জানে। সুচরিতা সেদিন চিৎকার করে কাঁদতে পারেনি। মনে মনে শুধু নিজেকে ভেবেছিল অসহায়। এতটা বোকা সুচরিতা। বারবার বিশ্বাস করেছে ও সুদীপকে। কেন সুখী হতে পারে না সুচরিতা? কেন আর 5টা মেয়ের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারে না ও? পলাশকে ভালোবেসে বিয়ে করেছিল কত স্বপ্ন নিয়ে। সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। সুদীপ আবার সেই ভাঙা মনকে জোড়া লাগিয়ে স্বপ্ন দেখালো।
কিন্তু তাও কেন এভাবে আজকে একা করে চলে গেল সুচরিতাকে? এর জন্য সব দোষ কার? কে দোষী? কেউ না, সুচরিতা নিজেই। ওর নিজের ভুল, ওর নিজের বোকামি। কেন কেন ও নিজে সাবধান হয়নি? কেন ও বোঝেনি যে সুদীপ ওকে ভালোবাসেনি? কাকে দোষারোপ করবে সুচরিতা? কেনই বা করবে? ওর ভাগ্যের দোষ, ও অবুঝ। আজ কেউ নেই সুচরিতার, চারপাশ শূন্য। সারা পৃথিবীতে ও একা। কার কাছে যাবে সুচরিতা? কাকে বলবে সমস্ত কথা? বিপাশা? হ্যাঁ হ্যাঁ, বিপাশাকে। এসব 7-5 ভেবে সুচরিতা কাঁপা হাতে ফোন করল বিপাশাকে। 2 বার ফোন করল সুচরিতা। রিং হলেই ও প্রান্ত থেকে বিপাশা ফোন কেটে দিচ্ছে। সুচরিতার দিকে তাকিয়ে মুচকি হাসল ওর অবয়ব, যেন ওর কানের কাছে এসে বলল, ধরলো না ফোনটা? হ্যাঁ, ধরবে না? না, তোর কেউ নেই, তুই একা, তোকে কেউ চায় না, তুই তো বোকা। তোর বেঁচে থাকা না থাকায় কি যায় আসে? কি যায় আসে? কে আছে তোর? হ্যাঁ, কে? সুদীপ? ও তো তোকে চায় না। তোর বাবা মা? তুই তো বোঝা ওদের কাছে। হ্যাঁ, আর তোর এইসব কথা শুনলে তারাও ধিক্কার দেবে তোকে। বিপাশা, সেও তো ব্যস্ত। দেখ দেখ, হয়তো ও তোকে পাতাও দিতে চায় না। কেউ নেই, কেউ না, কেউ না, তুই একা। তুই শেষ হয়ে যাবি, একটু একটু করে তুই শেষ হয়ে যাবি। না, আমি থাকবো না। আমার মতো মানুষের থাকা উচিত নয়। আমি মরবো। হ্যাঁ, মরবো। আমি বাঁচতে চাই না। সুচরিতা একটা চিরকুটে লেখে, মা, বাবা, আমি চলে গেলাম। তোমাদের আর আমাকে নিয়ে ভাবতে হবে না। আমি আর কাউকে বিরক্ত করব না। ভালো থেকো তোমরা। তারপর ধীরে ধীরে পাখার সঙ্গে একটা দড়ি বেঁধে সেই দড়ির মাধ্যমে নিজের দুর্ভাগ্যের জীবন থেকে চিরতরে মুক্তি নেয় সুচরিতা। কিছুক্ষণ পর সুচরিতার ফোনটা বেজে ওঠে। তারপর ফোনে ভেসে আসে বিপাশার মেসেজ। তাতে লেখা, আমি মায়ের কাছে এসছি রে, এখানে আজকে পুজো ছিল, তুই ফোন করেছিলিস, শুনতেই পাইনি, এত আওয়াজ, ফ্রি হয়ে ফোন করিস। এই মেসেজ দেখার আর কেউ নেই। ততক্ষণে সুচরিতার শরীর ঠান্ডা হয়ে গেছে। রাত 8:30। গেট খোলা দেখে বাড়িতে ঢুকে এলো সুচরিতার মা। সারা বাড়ি অন্ধকার। সুচরিতার ঘরের সামনে এসে দরজা ধাক্কা দিয়ে ডাকলো, কি রে, দরজাটা খোল। কি হলো? আরে শরীর টরীর খারাপ করলো নাকি রে? কি রে মা, দরজাটা খোল। কয়েক মিনিট পরেই সুচরিতার বাবা এসে দরজাটা খোলে। হতভম্ব হয়ে যায় দৃশ্যটা দেখে। চিৎকার কান্নায় ফেটে পড়ে চারিদিক। হে কি, হে কি করলি রে মা? হে কি সর্বনাশ হয়ে গেল আমাদের। কেঁদে ওঠে সুচরিতার বাবা মা। তারপর সেই খবর পেয়ে বিপাশা আসে। বিপাশা স্তব্ধ হয়ে চেয়ে থাকে সুচরিতার দিকে। একটাও কথা বলেনি বিপাশা। শুধু শেষে সুচরিতার কাছে গিয়ে বলেছিল, আমাকে ক্ষমা করে দিস। আমি যদি তখন তোর ফোনটা ধরতে পারতাম, হয়তো তোকে আজ এইভাবে দেখতে হতো না। কি বলতে চাইলি তুই, সেটা যে আমার জানা হলো না। এই আফসোস নিয়ে আমি সারা জীবন থাকবো। ম্লান গলায় কথাগুলো বলেছিল বিপাশা। তারপর অসুস্থ হয়ে পড়েছিল। বিপাশার বর সুমন ওকে নিয়ে চলে এসেছিল। তারপর সুচরিতার বাবা মাকে হাজার জিজ্ঞাসা করাতেও ওরা বলেছিল একটাই কথা, সুচরিতা পলাশের সঙ্গে ভেঙে যাওয়া সংসারের দুঃখে এরকম করেছে।
এদিকে বিপাশা বোধহয় সত্যিটা খানিকটা ধরতে পেরেছিল, তবে সুমনের কড়া শাসনে তার আর কাউকে কখনো বলা হয়ে ওঠেনি। তবে এই ঘটনার পর থেকে সুদীপের সঙ্গে সুমন আর কোনো যোগাযোগ রাখেনি। ওদের বন্ধুত্ব এখানেই শেষ। তারপর কেটে গেল বেশ কয়েক মাস। সুদীপ যেন অজানা কোনো আতঙ্কে গুটিয়ে থাকে সবসময়। সেটা অনুতাপ না অপরাধের ভয়, সেটা বোঝা যায় না। তবে সেই থেকে যেন সুদীপ ভয় পায়। সবসময় ওকে যেন কোনো ভয় তাড়া করে বেড়াচ্ছে। সুদীপের মা ইতিমধ্যেই ঠিক করে ছেলের বিয়ে দেবে। সুদীপ রাজিও হয়ে যায় খুব সহজে। তারপর নয়নার সঙ্গে দেখা, আলাপ, এসবের মধ্যেও সুদীপের আতঙ্ক ওর পিছু ছাড়া করে না। আর আজ সেই আতঙ্ক স্বরূপে ওর সামনে এসে হাজির। এ সমস্ত ঘটনা শুনে স্তব্ধ নয়না। সুদীপ কাঁদতে কাঁদতে বলল, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? আমি বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দাও সুচরিতা। নয়না, তুমি হাসছো? এদিক ওদিক তাকিয়ে দেখছে সুদীপ। চারপাশে কেউ নেই। সেই বিভৎস চেহারার নারী মূর্তি যে হলো সুচরিতা, সে কোথায়? চলে গেছে? সুদীপ কাঁপা গলায় বলে ওঠে, সুচরিতা, সুচরিতা, তুমি আমায় ক্ষমা করেছো? তাহলে তুমি আমাকে ক্ষমা করেছো? কাঁদতে থাকে সুদীপ। তারপর নয়নার কাছে এগিয়ে এসে নয়নার হাতটা ধরে বলে, নয়না, আমাকে তুমি ক্ষমা করো, আমাকে ভুল বুঝো না। আমি অপরাধী, আমি অনেক বড় ভুল করেছি আমি। কথাটা বলতে বলতে সুদীপ তাকায় নয়নার দিকে। নয়না রক্তাক্ত চোখে তাকিয়ে থাকে সুদীপের দিকে। সুদীপের শিরদাঁড়া বেয়ে নেমে আসে ঠান্ডা স্রোত। সুদীপ কাঁপা গলায় বলে, নয়না, নয়না, এই নয়না, কি হলো তোমার? নয়না ফ্যাস ফ্যাসে গলায় বলে, এত বড় অপরাধের ক্ষমা হয় না সুদীপ। নয়না, এই নয়না, আমি নয়না নই। তুমি? হ্যাঁ, আমি। নয়নাকে ছেড়ে দাও, ও নির্দোষ। তাই আমার জন্য মায়া হয়নি? আমার ভুল হয়ে গেছে। তুমি সেদিন এরকমটা করবে আমি ভাবতে পারিনি। তাই আমার জীবনটা শেষ হয়ে গেছে তোর জন্য। কেন বল, কেন করলি এরকম? আমি ভুল করেছি। ভুল? ভুল? ক্ষমা? আমি দোষী, আমাকে শাস্তি দাও। নয়নাকে ছেড়ে দাও তুমি, ও কিছু করেনি তো, ও তো নির্দোষ। খুব কষ্ট হচ্ছে তাই না? খুব কষ্ট হচ্ছে ওর জন্য। আর আমি সেদিন হতো করে হাতে পায়ে ধরেছি। আমার জন্য ভেবেছিলিস সেদিন? আমিও তো অসহায় ছিলাম। আমি ভুল। সুদীপ সরে যায়। নয়না অদ্ভুত ভঙ্গিতে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসতে থাকে সুদীপের দিকে। নয়নার চেহারা ধীরে ধীরে বদলে যায়। নয়নার মধ্যে ভেসে ওঠে সেই বিভৎস ঝলসানো নারী শরীর। রক্তাক্ত চাহনিতে সে এগিয়ে আসে সুদীপের কাছে। সুদীপের বুকের কাছে এগিয়ে আসে হিংস্র নখযুক্ত রক্ত মাখা ঝলসানো দুটো হাত। সুদীপ আপ্রাণ চেষ্টা করতে থাকে নিজেকে সরিয়ে নেওয়ার। আমাকে ছেড়ে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমি না বুঝি। কথাটা শেষ করতে না করতেই নখের আঁচড়ে ছিন্ন ভিন্ন করে দেয় সুদীপের চোখ, নাক, মুখ। সুদীপ কষ্টে গোঙাতে থাকে। হিংস্র জন্তুর মতো সুদীপের দেহটা খোকলাতে থাকে সেই নারী সুর। শাখা পলা পড়া নয়নার হাত দুটো তার স্বামীর রক্তে রাঙা হয়ে উঠেছে সেই রাতে। পরম আনন্দে খেলখেলিয়ে হাসতে থাকে সে। সুদীপের দেহটা কাঁপতে কাঁপতে স্থির হয়ে যায়। নয়নার মধ্য থেকে সমস্ত হিংস্রতা নিমিষে উধাও হয়ে যায়। নয়না নিজের সত্তা ফিরে পায়। তারপর সুদীপের ছিন্ন ভিন্ন রক্তাক্ত দেহটা দেখে আঁতকে ওঠে। তারপর নয়না ঘরের এক কোণে মেঝেতে অচৈতন্য অবস্থায় পড়ে যায়।
পরদিন সুদীপের মা আসে, দরজায় ঠক ঠক শব্দ করে। বাবু, বৌমা, এই শুনছো? উঠে পড়ো মা, বেলা হয়ে গেছে, ডাক্তারের কাছে যাবে তো আবার। পায়ের কি অবস্থা বাবুরে? কোনো সাড়া শব্দ না পাওয়ায় চিন্তিত হয়ে পড়ে সুদীপের মা। ঘণ্টাখানেক পরে এসে বাধ্য হয়ে ধাক্কা দেয় দরজায়। দরজাটা দড়াম করে খুলে যায়। সুদীপের মা ঘরের মধ্যেকার সমস্ত দৃশ্য দেখে তৎক্ষণাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। সকলে এসে সেই দৃশ্য দেখে হতভম্ব হয়ে যায়। এই ঘর যেন মৃত্যুপুরী। নয়নাকে সেই ঘর থেকে বের করে আনা হয়, ডাক্তার ডাকা হয়। ডাক্তার বলেন নয়না হার্ট অ্যাটাকে মারা গেছে গতকাল রাত্রে। সমস্ত খবর পেয়ে ছুটে আসে নয়নার বাড়ির লোকজন। সুদীপের মা নির্বাক। নয়নার পরিবার আফসোস হতাশায় চিৎকার করতে থাকে। তারা কত আশায় বিয়ে দিয়েছিল মেয়ের। নির্দোষ নিষ্পাপ নয়না অকারণেই হারিয়ে গেল। সুচরিতা তার অপরাধীকে শাস্তি দিতে গিয়ে নিরপরাধ একটা মেয়ের জীবন কেড়ে নিল। সুচরিতার আত্মা হয়তো এতে শান্তি পেল, কিন্তু নয়না, সে যে অকারণেই তার মায়ের কোল শূন্য করে চলে গেল চিরতরে। সুদীপের সাথে সংসার করার স্বপ্ন পূরণ করতে গিয়েই হারিয়ে গেল নয়না। এক নিমিষে উৎসব অনুষ্ঠান বাড়ি শ্মশানে পরিণত হয়ে গেল। জীবনের নতুন অধ্যায় শুরু হবার সাথে সাথে নিভে গেল ওদের নতুন জীবনের সূচনার আলো। আজকের গল্প তোমার কেমন লাগলো তা অবশ্যই জানিও কিন্তু কমেন্ট বক্সে। না জানালে কিন্তু কষ্ট পাবো। যাই হোক, আজকের মতো বিদায়। তাহলে নিয়ে আসবো আবার পরবর্তী গল্প। ততক্ষণের জন্য ভালো থেকো আর অবশ্যই গল্পে থেকো। বাই বাই।